গভীর জঙ্গলের নিস্তব্ধতা, পাশ দিয়ে বয়ে চলা ডুলুং নদীর জলের শব্দ, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো এক রহস্যময় রাজপ্রাসাদ। লোকে বলে একসময় এখানে দাপিয়ে বেড়াতেন ধল রাজারা, আর এই রাজপ্রাসাদ সংলগ্ন মন্দিরে চলত ভয়ানক এক প্রথা, নরবলি। আজ আমরা এই রাজবাড়ির ইতিহাস অর্থাৎ চিল্কিগড় রাজবাড়ির ইতিহাস আপনাকে জানাবো, এবং আপনাকে আরও একটা জিনিস আপনাকে জানাতে পেরে খুশি হব, এই রাজবাড়ির ইতিহাস কতটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সঙ্গে যুক্ত। চলুন বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই ইনফরমেটিভ ভিডিওটি হতে চলেছে আপনার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক। চিল্কিগড় রাজবাড়ি বললেও এটা আসলে হচ্ছে কি চিল্কিগড়ের কাছারি বাড়ি ছিল তৎকালীন সময়ে। তোরণ দিয়ে প্রবেশ করেই দেখতে পাবেন একটা বিশাল বড় একটা মাঠ, পাশে প্রকাণ্ড গাছ, এবং এই রাজবাড়ির মাঠের চারিদিকে বাঁদিক দিয়ে দেখবেন তিনটি মন্দির কিন্তু আছে। এই মন্দিরের মধ্যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে ভলিবল খেলা হচ্ছে, তার পেছনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গায়ত্রী দেবী মন্দির। এই গায়ত্রী দেবী মন্দিরকে বাঁ হাতে রেখে ডান দিকে যদি ঘোরেন, একটা পঞ্চরত্ন মন্দির আছে। এটাই কিন্তু বিশাল প্রাচীর দিয়েও ঘেরা, যেটা কালাচাঁদ মন্দির বা রাধাকৃষ্ণ, যেটা এখনো হয় নিত্য পুজো। আর সাথে সাথে এটা রাজপরিবারদের একদম প্রাইভেট মন্দির এক ধরনের। আর ডান দিকে হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছেন প্রায় তিনতলা মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। আর এই মাঠটা কিন্তু অসাধারণ বড়, আর বুঝতেই পারছেন তৎকালীন সময় এই মাঠেই কত কর্মব্যস্ততা বা কত কিছু কর্মকাণ্ড চলতো। আর বাঁ দিক থেকে যেসব বিল্ডিংগুলো একের পর এখনও দাঁড়িয়ে আছে, জরাজীর্ণ বলাটাও বেশি ভুল হবে না। দেখতেই পাচ্ছেন তৎকালীন সময় এখান থেকেই নানান রাজাদেশ থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু কাজ হতো। চলুন এবার গল্প কিছু বলি নিজ মুখে। চলে এসেছি চিল্কিগড়ের রাজবাড়িতে। এটা দেখতেই পাচ্ছেন একটা ভগ্নপ্রায় বিল্ডিংয়ের অবশেষ। সতেরো শতকের গোড়ার দিকে এই চিল্কিগড়ের রাজবাড়ি তৈরি হয়। এটা আসলে ধল রাজাদের দ্বিতীয় রাজধানী ছিল। আপনারা এই যে দেওয়ালগুলো দেখছেন, এগুলো শুধু ইট পাথর নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে আভিজাত্য আর যুদ্ধের কাহিনী। ঝাড়গ্রামের মূল রাজবাড়িটা যতটা জাঁকজমকপূর্ণ, চিল্কিগড়ের রাজবাড়িটা ততটাই নির্জন, গম্ভীর আর ইতিহাসের সাক্ষী। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, ভূমি সংস্কারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ স্টেট অধিগ্রহণ আইন যখন 1953 সালে লাগু হয়, তারপর থেকে সমস্ত জমিদারি প্রথা বিলোপ করা হয়। এটাও কিন্তু তার ব্যতিক্রম হয়নি চিল্কিগড়ের রাজবাড়ি। ফলে কার্যতই সেই জৌলুসতা আস্তে আস্তে ফিকে হয়ে যায়, এবং আস্তে আস্তে তার এই এত বড় প্রপার্টি মেনটেনেন্স করাও অসম্ভব হয়ে পড়ে, এবং জরাজীর্ণতা আস্তে আস্তে সেগুলো প্রকট হয়ে ওঠে। আছি এখন চিল্কিগড় রাজবাড়ির কাছে। এই রাজবাড়ির ইতিহাস অনেক পুরনো এবং অনেক আধুনিকও। পুরনো আধুনিক বলার এই কারণ এটাই, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় 1947 সালে স্বাধীনতা পেলেও তার শুরু হয়ে গেছিলো 1757 পলাশি যুদ্ধের সময়। এই পলাশি যুদ্ধের পরপরই একটা বিশাল বড় একটা যুদ্ধ সংগঠিত হয়, সেটার নাম হচ্ছে চুয়াড় বিদ্রোহ 1769 সালে। আর এই চিল্কিগড়ের রাজবাড়ি থেকেই সেই চুয়াড় বিদ্রোহের কিন্তু ঘোষণা হয়। এটা হচ্ছে কি রাজবাড়ির একটা অংশ, এখানে রাজপরিবাররা বসবাস করেন। আরও বিশাল বড় প্যালেস, নাট মন্দির টন্দির বিভিন্ন জায়গায় ছিল। চলুন ওখানে যাই, বাকি কথাগুলো বলি। চুয়াড় বিদ্রোহ যে বাংলায় হয়েছিল 1769 সালে, হ্যাঁ 1769 সালে, তার তার মুখ্য, তার অধিনায়ক কে ছিল জানিস? বল কে? জগন্নাথ সিংহ ধল। আচ্ছা, সেই সিধু কানু এই যে চুয়াড় বিদ্রোহ এই যে এখান থেকেই ঘোষণা করেছিল। এখান থেকেই ঘোষণা হয়েছিল বাংলায় চুয়াড় বিদ্রোহ। বাপরে, এখান থেকেই তিনি বিশাল বড় একটা রিচ হিস্ট্রি। এখান থেকেই ওই 1757 খ্রিস্টাব্দে পলাশির বিদ্রোহ, তারপরে বিভিন্ন রকমের বক্সার বিদ্রোহ, বিভিন্ন রকমের বিদ্রোহ হয়েছে। তার মধ্যে কিন্তু বাংলার ইতিহাসে কিন্তু এই 1769 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহ কিন্তু বিশাল বড় ছাপ ফেলে, অন্যতম ভূমিকা নেয়। আচ্ছা, রাজাটার নাম কি বললি জানো? জগন্নাথ সিংহ ধল। ও কি এখানকার রাজা ছিল? হ্যাঁ, উনিও এখানকার রাজা ছিলেন, কিন্তু ওনার ইতিহাস জানতে গেলে আমাদের কিন্তু অনেক পিছনে যেতে হবে। যেমন কোনখান থেকে শুরু করবো আমরা একদম যাবো বিশ্বরূপ সিংহ। বিশ্বরূপ সিংহের বংশধর ছিলেন 1749 আগে, ওই তার 1-2 বছর আগে, ওই 1749 খ্রিস্টাব্দে অ্যাকচুয়ালি কনক দুর্গা মন্দিরটা স্থাপন হয়েছিল। আচ্ছা, আর সেই কনক দুর্গা মন্দিরের একটা বিশাল ইতিহাস রয়েছে। আচ্ছা, আর কনক দুর্গা মন্দির তো এখান থেকে প্রায় কাছেই, 1-2 কিলোমিটার মধ্যে। আমরা তার মধ্যে একটা লোকেশন এখন দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যে রাজাটার নাম ছিল কি
বিশ্বরূপ সিংহ আর তার স্ত্রী ছিলেন মহামা, তারা তৎকালীন সময় কিন্তু মানে ব্যাপারটা আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দেই, ডুলুং নদীটা দুদিকে ভাগ করেছে। এখনও যে ডুলুং নদীটা বয়ে চলেছে, একটু বর্ষা হলে জলে পুরো কিন্তু এই চিল্কিগড় রাজবাড়ি এবং হচ্ছে গিয়ে কনক দুর্গা মন্দিরের মধ্যে যে রাস্তাটা কিন্তু কাট হয়ে যায়, মানে ওই অত্যাধিক জলের জন্য। তো এখানকার রাজবাড়ির লোকেরা যেত সেখানে পুজো দিতে। তো ইন বিটুইন কি গল্পটা হচ্ছিল, বিশ্বরূপ ত্রিপাঠী আর ওনার স্ত্রী মহামায়া, ওরা এখান থেকে পুজো দিতে গেছিলেন একদিন। ওই বিষ্ণু মন্দির আছে, হ্যাঁ আরেকটা জিনিস ভালো মনে করেছিল, ওখানে চিল্কি করে কনক দুর্গা মন্দিরের আগে প্রথম ছিল কিন্তু বিষ্ণু মন্দির, যে একদিন বিশ্বরূপ ত্রিপাঠী এবং মহামায়া দেবী পুজো করতে গেছিলেন ওখানে। এমন সময় ডুলুং নদীর ধারে তারই সেনাপতি ভৈরব সিং পাথর চাপা দিয়ে দুজনকেই মারায়। মানে একটা মর্মান্তিক দৃশ্য, এবং মানে এতটা সবাই সাধারণ মানুষ শক হয় এখনও পর্যন্ত নাকি, যে পাথরে চাপা দিয়ে মারা হয়, একটা মনে করা হয় যে সেই পাথরে কনক দুর্গা মন্দিরে পুজো দেওয়ার আগে পাথরে পুজো দেওয়া হয়। ভৈরব সিং যখন যে তারপরে এসে এখানে ক্ষমতায় এলো, এবং ভবিষ্যতে ভৈরব সিংয়ের ছেলে গোপীনাথ সিং, সেই গোপীনাথ সিং পরবর্তী খেলে এখানে 1749 খ্রিস্টাব্দে ওই কনক মন্দিরের মানে বিষ্ণু মন্দিরের সঙ্গে কনক মন্দিরটা স্থাপন করেন, মানে কনক দুর্গা মন্দিরটা যেটা আমরা দেখে এলাম এক্ষুনি, ওই কনক দুর্গা মন্দিরটা স্থাপন 1749 খ্রিস্টাব্দে স্থাপন করেছেন। 1749 মানে ভৈরব সিং এর ছেলে গোপীনাথ সিং, তাই তো? হ্যাঁ, আর এই গোপীনাথ সিংহ ছিলেন কিন্তু ওর কিন্তু ছেলে সন্তান ছিল না, ওর একজন মেয়ে ছিল। গোপীনাথ যে সিংহ, সে হচ্ছে কি এখানকার যে মানে একটা সব থেকে এই বংশের সেরা রুলার বলে, এবং এই জায়গায় প্রচুর মানে কাজ করে। পরবর্তী ক্ষেত্রে এই সিংহই তিনি হচ্ছে কনক দুর্গা মন্দির করে, গোপীনাথ সিং। এবং গোপীনাথ সিং মানে এটা কথাই আছে যে ইতিহাসের একটা যে তার বাবা যেহেতু ভৈরব সিং মারালেন, সে ভবিষ্যতে তার ছেলে হয়নি, এবং মানে রাজ্য কার্য কীভাবে চালবে, তার মেয়ে ছিল, মেয়ের নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তার হ্যাঁ, তাই পরবর্তীতে তার মেয়েকে বিয়ে করে হচ্ছে ধল বংশের রাজা করে জগন্নাথ সিং ধল। সেই জগন্নাথ সিং ধলই কিন্তু এই চুয়াড় বিদ্রোহের মুখ্য। এই মোটামুটি একটা ছোট্ট গল্পের মধ্যে বললাম, যেটা আরও একটা রাজবাড়ি মানে তো এই 10 লাইনে শেষ করা হয় না, যা যায় না, যতটুকু মানে উত্তম জানে বা আমি একটু দেখেছি বিভিন্ন জায়গা থেকে আপনাকে বলার চেষ্টা করলাম। আশা করি আপনি যখন আসবেন একটু দেখে নিতে পারেন। তবে রাজবাড়ির একটা জিনিস খুবই মানে লেগেছে, বিভিন্ন জায়গায় যে আপনারা লেখেন এই যে সবুজ, এই যে বিধান, এগুলো দেখেছি এবং দেখিয়েওছি, এগুলো লিখে পুরো একদম মানে যাচ্ছে তাই, বাইরেটাও দেখ খালি মাথাতে সাবধান। এই যে মদ খাচ্ছেন, কাঁচ ভাঙছেন, এই যে কাজগুলো করছেন, একবার দেখ, এই ভিতরটা একবার দেখ খালি। ওইদিকে তো আরো জঘন্যতম অবস্থা। কিছু জায়গা মানে আর একটা জিনিস আমি আর উত্তম এক্ষুনি একটা কথা বলছিলাম, যে কোনো জিনিস নির্মাণ করে দেওয়া, কোনো জিনিস করে দেওয়া খুবই সহজ, মেনটেনেন্স করা সত্যিই কঠিন। তো এরকম রাজবংশের কোনো বর্তমান বংশধরদের সঙ্গে আমার কথা হয়নি, তবে একজনের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, একটা কোনো বংশধরের একটা রাজপরিবারে, তাদের বক্তব্য যে এত বড় প্রপার্টি চালানোর জন্য তাদের কাছেও সেই অর্থটা নেই, যেটাকে মেনটেন করবে, রং করবে, করবে, মানে লাখ লাখ টাকার বিষয়, বা 2-3 জন লোক রাখতে হবে, সেই পয়সাটাই নেই, ইনকামের সোর্স না করলে কি করে করবে। তো সেই জায়গা থেকে তারাও হয়তো কিছুটা পিছিয়ে, কিন্তু আমরা যতটুকু পারি সাধারণ জনগণ একটু অপরিষ্কার কিংবা এই নাম ফামগুলো যদি বা করে না লিখি, এটাই আর কি। যাই হোক, চলুন বন্ধুরা, এই দেখালাম একটু, এরপরে আমরা যাবো। মোটামুটি ঠিক আছে, মাঠটা খুব সুন্দর, এখানে খুব খেলা টেলা মন্দির রয়েছে, ঠিক আছে, ভালো, বাহ্যিকভাবে ভালো, কিন্তু ভিতরে ঢুকে গেলে ভগ্ন বস্তু বলেও বাইরের দিকটা ভিতরে মানে বাহ্যিকভাবে ভালো, কিন্তু ভিতরটা ঢুকে গেলে খুবই খারাপ অবস্থা। এই তো এখানে মোটামুটি আমরা ভালোই টাইম কাটলো। এরপরে আমাদের নেক্সট গন্তব্য বেলপাহাড়ি যাব। এটা এখনও বেলপাহাড়িতে যদিও পড়েনি, এটা ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির মধ্যবর্তী একটা জায়গায়। আর বেলপাহাড়ির ভিডিও নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি, জাস্ট কিছুক্ষণ অপেক্ষার আবদার।